নেক্সট আমরা পড়ব নন ইলাস্টিক কলিশন বা অস্থিতিস্থাপক সংঘর্ষ। তো অস্থিতিস্থাপক সংঘর্ষ পড়ার আগে আমরা একটা টার্ম এক্সপ্লেন করবো, দেখো ডিসকাস করবো, যেটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন। কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন ব্যাপারটা কি না, যখন দুটো কণা m1 m2 m1 m2 দুটো কণা একই দিকে একটি সরলরেখা বরাবর গতিশীল, একই সরলরেখা বরাবর গতিশীল, যেখানে m1 কণার গতিবেগ u1 এবং m2 কণার গতিবেগ u2, তো অবশ্যই কি হবে, u1 গ্রেটার দেন u2 হবে, না হলে এরা কখনোই সংঘর্ষ করবে না। সংঘর্ষের পরে আমরা ধরছি কি m1 কণার গতিবেগ v1 হচ্ছে আর m2 কণার গতিবেগ পরিবর্তন হয় v2, অবশ্যই v2 গ্রেটার দেন v1। তাহলে সংঘর্ষের আগে তারা পরস্পর কাছে আসছে বললে সংঘর্ষটা সম্ভব হচ্ছে, অবশ্যই u1টা বেশি বলে। তাহলে এই যে কাছে আসছে তাদের যে রিলেটিভ ভেলোসিটিটা, সেটাকে আমরা কি বলছি, আগমন বেগ, তাই তো। সেটা সমান সমান কত, বা ভেলোসিটি অফ অ্যাপ্রোচেস ইকুয়াল টু কত, u1 মাইনাস u2। আর সংঘর্ষের পরে যেহেতু v2টা গ্রেটার হয়ে যাচ্ছে, তাহলে পরস্পর থেকে তারা দূরে সরে চলে যাচ্ছে। কারণ কি, m2 কণাটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে, m1 কণাটা তার সাথে যেতে পারছে না, তাহলে পরস্পর থেকে দূরে সরে চলে যাচ্ছে। তাহলে তারা এই যে পরস্পর থেকে দূরে সরে চলে যাচ্ছে, সেই জন্য আমরা কি বলছি, অপসরণ বেগ, নাকি অর সেপারেশন অফ ভেলোসিটি অফ সেপারেশন, সেটা কি করে, তাহলে অবশ্যই v2 মাইনাস v1। তাহলে দুটো যে রেশিও, অপসরণ বেগ এবং আগমন বেগের যে রেশিও, দেখো অপসরণ বেগ বাই আগমন বেগ, তাহলে সংঘর্ষের আগে হচ্ছে যে আগমন বেগ আর সংঘর্ষের পরে অপসরণ বেগ, এদের যে রেশিও, যে এদের যে অনুপাত, সেইটাকে কি বলা হয়, কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন বা স্থিতিস্থাপক গুণাঙ্ক। কি বলা হয়, স্থিতিস্থাপক গুণাঙ্ক। তাহলে ই ইকুয়াল টু কত হচ্ছে, v2 মাইনাস v1 বা u1 মাইনাস u2, অপসরণ বেগ বাই আগমন বেগ। তো ই আমরা যে পড়লাম স্থিতিস্থাপক সংঘর্ষ, স্থিতিস্থাপক সংঘর্ষে আমরা সেখানে দেখলাম যে স্থিতিস্থাপক সংঘর্ষের কন্ডিশনই হচ্ছে যে মোট ভরবেগ এবং মোট গতিশক্তি সংরক্ষিত থাকবে। তাহলে মোট ভরবেগ এবং মোট গতিশক্তি যদি সংরক্ষিত থাকে, তাহলে নিশ্চয়ই গতি যেহেতু একটুও লস হচ্ছে না, তাহলে নিশ্চয়ই তাদের আগমন আগমন বেগ যা ছিল, অপসরণ বেগও সেম হবে। সেই জন্যে স্থিতিস্থাপক সংঘর্ষের জন্য এর ভ্যালুটা কত হয়, 1 হয়। কারণ কি বললাম, তাদের যেহেতু কোনো শক্তি নষ্ট হচ্ছে না, কোনো গতিশক্তি নষ্ট হচ্ছে না, তাহলে আগমন বেগ ইকুয়াল টু অপসরণ বেগ হবে। তাহলে ইকুয়াল টু কত হচ্ছে, কেটে 1 হয়ে যাচ্ছে। এরপরে যদি পূর্ণ, এটা হচ্ছে তাহলে কি স্থিতিস্থাপক ইলাস্টিক কলিশনের জন্য, ইলাস্টিক কলিশনের জন্য কি হচ্ছে না, v2 মাইনাস v1 ইকুয়াল টু u1 মাইনাস u2, আগমন বেগ এবং অপসরণ বেগ সমান। নন ইলাস্টিক, যদি পারফেক্টলি নন ইলাস্টিক কলিশন হয়, পারফেক্টলি নন ইলাস্টিক কলিশন বলতে আমরা কোনগুলোকে বলি না, সংঘর্ষ হওয়ার পরে তারা যদি ধরতে পারো একসাথে লেগে চলে যাচ্ছে, একসাথে লেগে যাচ্ছে ধরতে পারো যদি আমরা বলি, তাই তো। অর্থাৎ পারফেক্টলি ইলাস্টিক কলিশনের ক্ষেত্রে কি হবে না, তাদের অপসরণ বেগটা শূন্য হয়ে যাবে। পারফেক্টলি যদি নন ইলাস্টিক কলিশন হয়, পারফেক্টলি যদি নন ইলাস্টিক কলিশন হয়, তাদের অপসরণ বেগটা কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে তাদের যদি অপসরণ বেগটা 0 হয় পারফেক্টলি নন ইলাস্টিক কলিশন বা পূর্ণ অস্থিতিস্থাপক সংঘর্ষের জন্য, তাহলে ই এর ভ্যালুটা সেখানে কত দেবে, 0 দেবে, নয় কি। অপসরণ বেগটা যদি 0 হয়ে যায় উপরটা, তাহলে 0/8 সামথিং ইকুয়াল টু 0। আরেকটা কন্ডিশন কি না, আংশিক স্থিতিস্থাপক, তাই তো, আংশিক স্থিতিস্থাপক সংঘর্ষ। তো আংশিক স্থিতিস্থাপক সংঘর্ষে কি হয়, আমাদের জেনারেলি আমাদের প্রকৃতিতে যে সংঘর্ষগুলো হচ্ছে, সেগুলোতে যেহেতু সংঘর্ষের সময় কিছু পরিমাণ গতিশক্তি হারিয়ে যায়, তাহলে নিশ্চয় অপসরণের বেগটা আগমন বেগের থেকে কম হয়। কারণ অবশ্যই কিছু পরিমাণ বেগ তো হারিয়ে যাচ্ছে দুটো বস্তুরই, তাহলে অবশ্যই অপসরণ বেগ কি হবে, ছোট হবে। অর্থাৎ আংশিক অস্থিতিস্থাপক সংঘর্ষের জন্য অবশ্যই কি হয় না, u1 মাইনাস u2 ইজ গ্রেটার দেন v2 মাইনাস v1, অর্থাৎ অপসরণ বেগটা ছোট। কেন বললাম না, কিছু পরিমাণ শক্তি যে হারিয়ে যাচ্ছে, তাহলে অপসরণ বেগটা কি হবে, একটুখানি হলেও কমে যাচ্ছে।
তাহলে যেহেতু হরটা ছোট হয়ে যাচ্ছে, সরি যেহেতু লবটা ছোট হয়ে যাচ্ছে, তাহলে লবটা যদি ছোট হয় তাহলে ই এর ভ্যালুটা কি হবে, লেস দেন 1 হয়ে যাচ্ছে, কারণ আমরা জানি ভগ্নাংশ উপরটা ছোট হলে ভ্যালুটা লেস দেন 1 হয়। সো আংশিক স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে আমাদের কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন বা সংঘাত গুণাঙ্কর ভ্যালুটা দেখো 0 থেকে বড় বাট 1 থেকে ছোট। বুঝা গেছে? তো এই কন্ডিশনটাকে নিয়ে, এই যে আমাদের থিওরিটাকে নিয়ে আমরা একটা অস্থিতিস্থাপক, একরেখীয় অস্থিতিস্থাপক সংঘর্ষকে এক্সপ্লেইন করবো জাস্ট। বুঝেছেন? তো আমরা নেক্সট পড়বো কি তাহলে, অস্থিতিস্থাপক একরেখীয় সংঘর্ষ। সেটা কোন সংঘর্ষটা না, জাস্ট আমরা জানি যে একটা ফ্রি ফলিং বডি, একটা পিংপং বলকে যদি আমরা উপর থেকে ছেড়ে দিই তাহলে কি হয় না, পিংপং বলটা জাস্ট মাটিতে গিয়ে আঘাত করছে আর্থ সারফেসে, দিয়ে আবার উপরে উঠছে, আবার মাটিতে গিয়ে আঘাত করছে, আবার উপরে উঠছে। তো এটাকে আমরা ভালোভাবে যদি অবজার্ভ করি, দেখবে কি, তুমি ভালোভাবে অবজার্ভ করে যদি কি দেখবে না, যে হাইট থেকে আমরা পিংপং বলটাকে ফেললাম সেই হাইট পর্যন্ত আবার সেকেন্ড টাইম যখন জাস্ট সংঘর্ষ করার পরে যখন উঠে আসছে সেই হাইট পর্যন্ত উঠে আসছে না। আবার তাহলে ফার্স্ট এখান থেকে ছুঁড়েছিলাম, ফেলেছিলাম, সে মাটি থেকে আঘাত করলো, একটুখানি কম হাইট উঠলো, আবার আঘাত করবে, আর একটুখানি কম হাইট উঠবে, এইভাবে হতে হতে একটা সময় কি হবে, সে স্থির হয়ে যাবে। কেন না, যেহেতু অস্থিতিস্থাপক সংঘর্ষ, তাহলে প্রতিটা সংঘর্ষে কিছু পরিমাণ সে গতিশক্তি হারাচ্ছে, সেই জন্য একটা সময় পরে সে রেস্টে চলে আসবে। মানে যদি একটা স্থিতিস্থাপক সংঘর্ষ হতো তাহলে তার তো কোনো গতিশক্তি হারাতো না, স্থিতিস্থাপক সংঘর্ষ বলে, তাহলে সে কোনোদিনই রেস্টে আসতো না। তো সেরকম আমরা ফার্স্ট পড়ব কি, ওই ফ্রি ফলিং বডির জন্য যে আমাদের সিস্টেমটা, অস্থিতিস্থাপক সংঘর্ষটা, সেটাকে আমরা জাস্ট এক্সপ্লেন করব। ধরো M4-এর একটা কণা স্মল h হাইট থেকে আর্থ সারফেসে পড়ছে, তাহলে স্মল h হাইট থেকে আর্থ সারফেসে পড়ে, তাহলে আর্থ সারফেসে পড়ার জাস্ট আগের মুহূর্তে কণাটার বেগ কত হবে? আমরা তো জেনারেল সূত্র জানি, তোমাদের মেকানিক্স পড়ানোর সময় বলেওছিলাম আমি যে এইচটা সবসময় মনে রাখবে, যে যদি এইচ উচ্চতা থেকে কোনো বস্তু ভূমিতে পড়ে, তাহলে ভূমিতে পড়ার আগের মুহূর্তে, ঠিক আগের মুহূর্তে ওর গতিবেগ কত হয়, √GH, সেটাই করেছি। তাহলে যেহেতু সে ফার্স্ট আমরা ধরে নিলাম যে স্মল এইচ হাইট থেকে আর্থ সারফেসে পড়েছে, তাহলে আর্থ সারফেসে পড়ার ঠিক আগের মুহূর্তে গতিবেগ কত হবে না, v²2gh আর v²√2gh। তাহলে এটাকে তো আমরা কি বলবো, আর্থ সারফেসে পড়ার আগের মুহূর্তে যেটা তার বেগ, সেটাকে আমরা কি বলবো, তার আগমন বেগ। কারণ আর্থ সারফেসের সংঘর্ষের আগের মুহূর্তে বেগ যেহেতু তার আর্থ সারফেসে পড়ার ঠিক আগের মুহূর্তে বেগ, তাহলে v²gh, আর তাহলে হচ্ছে যে এটা হচ্ছে তার আগমন বেগ v। তাহলে আগমন বেগ v যদি হয়, তাহলে অপসরণ বেগ, আমরা তো জানি যে সংঘাত গুণাঙ্ক যদি এখানে ই ধরে নিই, তাহলে ই সমান হচ্ছে অপসরণ বেগ বাই আগমন বেগ। তাহলে অপসরণ বেগ সমান ই ইন্টু আগমন বেগ। তাহলে আগমন বেগ মানে যে পড়ার মুহূর্তে বেগটাকে আমরা ভিটাকে বলছি আগমন বেগ, তাহলে আমাদের অপসরণ বেগটা কত হচ্ছে ইভি। তাহলে এই অপসরণ বেগ ব্যাপারটা কি না, সংঘর্ষে হওয়ার পরে অপসরণ বেগ বলতে কি, যেখানে সংঘর্ষ সেখান থেকে আস্তে আস্তে দূরে সরে চলে যাচ্ছে। তাহলে এখানে সংঘর্ষ হলো, তাহলে এই অপসরণ বেগটা নিয়ে সে কী করবে, আবার উপর দিকে উঠবে, নয় কি, কারণ সে সংঘর্ষের জায়গা থেকে দূরে সরছে। তাহলে তার অপসরণ বেগ ইভি মানেই হচ্ছে যে সংঘর্ষের পরের মুহূর্তে যে বেগ নিয়েছে উপর দিকে উঠছে, তাহলে সেটার ভ্যালু কত, ইভি। তাহলে সে ফার্স্ট টাইম সংঘর্ষের পরে যদি সে ক্যাপিটাল এইচ হাইট পর্যন্ত উঠে, এখানে সংঘর্ষ হলো ফার্স্ট টাইম, তারপর সে ক্যাপিটাল এইচ হাইট পর্যন্ত উঠছে, তাহলে যদি সে ক্যাপিটাল এইচ হাইট পর্যন্ত উঠে, তাহলে আমরা তো সূত্র থেকে বলতেই পারি যে জাস্ট এই জায়গাতে তাহলে তার গতিবেগ কত, ইভি। তাহলে এস ইকুয়াল টু কত হবে, এস ইকুয়াল টু হচ্ছে যে সরি v² ইকুয়াল টু e² - 2gh, v² ইকুয়াল টু, মানে সেখান থেকে আমরা বলতে পারি কি না, জাস্ট
এই যখন ম্যাক্সিমাম হাইট এইখানে উঠবে তখন তার গতিবেগ 0, তাহলে 0 স্কোয়ার ইকুয়াল টু ভি স্কোয়ার মাইনাস 2gh, কারণ এখানে বেগটা তার এই, তাহলে এখান থেকে আমাদের কি আসছে h ইকুয়াল টু স্কোয়ার ভি স্কোয়ার বাই 2gh, আর আছে যে ইন্টু স্কোয়ার 2gh বাই 2g ইন্টু স্কোয়ার ইন্টু h, অর্থাৎ h ইকুয়াল টু কত আসছে স্কোয়ার ইন্টু h। এখানে ভি স্কোয়ারের জায়গায় এই ভ্যালুটা বসিয়ে দিয়েছিলাম, স্কোয়ার ইন্টু ভি স্কোয়ারের জায়গায় 2gh বাই 2g, জি কেটে আছে, 2 কেটে আছে, দিয়ে স্কোয়ার এইচ। সো প্রথম সংঘাতের পরে সে কতটা হাইট উঠছে, ক্যাপিটাল এইচ ইকুয়াল টু স্কোয়ার এইচ, যেখানে এইচটা কি প্রথম কত হাইট থেকে পড়েছিল, এটা হচ্ছে সংঘাত গুণাঙ্ক হয়েছে। তাহলে নেক্সট এখান থেকে আমরা ক্যালকুলেশন করব যে টোটাল এভাবে সে এখান থেকে পড়লো, দিয়ে ফার্স্ট এই হাইট পর্যন্ত উঠেছে, তারপর আবার পড়ে সংঘর্ষ করবে, সংঘর্ষ করার পরে আবার একটু কম হাইট উঠবে, আবার সংঘর্ষ করবে, আরেকটু কম হাইট উঠবে, দিয়ে একটা সময় পরে গিয়ে কী করতেছে স্থির হবে। তো ওই স্থির হওয়ার আগে পর্যন্ত টোটাল সে কতটা পথ অতিক্রম করছে সেটা আমরা ক্যালকুলেশন করব। তাহলে প্রথম সংঘর্ষের পরে ক্যাপিটাল হাইট উঠলে সম্পর্কটা কি, এই ক্যাপিটাল এইচ ইজ ইকুয়াল টু স্কোয়ার ইন্টু এইচ, অর্থাৎ সংঘাত গুণাঙ্কের স্কোয়ার ইন্টু যে হাইট থেকে পড়েছিল, এই সম্পর্কটা আমরা জাস্ট ক্যালকুলেশন করেছি। সেকেন্ড, তাহলে এইখানে অর্থাৎ দ্বিতীয় সংঘর্ষের পরে আমরা যদি ধরে নিই যে সে এইচ ড্যাশ হাইট পর্যন্ত উঠেছে, এখানে ফার্স্ট সংঘর্ষ হয়েছিল, এখানে দ্বিতীয় সংঘর্ষ হওয়ার পর আমরা ধরে নিলাম এইচ ড্যাশ হাইট পর্যন্ত উঠেছে, তাহলে তোমরা এই ক্যালকুলেশন থেকেই বলতে পারি যে এইচ ড্যাশ কত হবে না সংঘাত গুণাঙ্কের স্কোয়ার ইন্টু যে হাইট থেকে পড়েছিল। তো দ্বিতীয় সংঘর্ষের আগে সে কত হাইট থেকে পড়েছিল না ক্যাপিটাল এইচ হাইট থেকে পড়েছিল, তাই তো। তাহলে আমরা বলতেই পারি যে এইচ এটা থেকে রিলেশনশিপ করে যে এইচ ড্যাশ ইজ ইকুয়াল টু স্কোয়ার ইন্টু ক্যাপিটাল এইচ, আর ক্যাপিটাল এইচ এর সমান আবার আমরা জানি স্কোয়ার ইন্টু এইচ। সো এইচ ড্যাশ ইজ ইকুয়াল টু ভ্যালুটা বসিয়ে দিচ্ছি ক্যাপিটাল এইচে, তাহলে আসে e⁴ ইন্টু এইচ। তারপরে যদি আবার সংঘর্ষ করতো, মানে কি করবেই তো, তাহলে সে কতটা হাইট উঠবে আমরা বলবো স্কোয়ার ইন্টু এই এইচ ড্যাশ, তাই তো। আবার যদি হতো তাহলে আমরা বলতাম কতটা এইচ ডবল ড্যাশ, যদি আমরা বলি এটা যে তারপরে যে ওই এইখানে সংঘর্ষটার পরে সে কতটা হাইট উঠবে না এইচ ডবল ড্যাশ ইকুয়াল টু স্কোয়ার ইন্টু এইচ ড্যাশ। তাহলে এইচ ড্যাশের ভ্যালুটা কত e⁴ এইচ, বসিয়ে দিলে কি আসছে না e⁶ ইন্টু এইচ, e⁴ এইচটা এখানে বসিয়ে দিলে। তাহলে এইভাবে আমাদের রিলেশনশিপগুলো পাচ্ছি। দেখো যে স্মল এইচ হাইট থেকে পড়েছিল, তারপরে যে হাইটটা উঠছে স্কোয়ার এইচ, তারপরে যে হাইটটা উঠছে e⁴ এইচ, তারপরে যে হাইটটা উঠছে e⁶ এইচ, এইভাবে সে সংঘর্ষগুলো পরপর করে যাচ্ছে। তাহলে আমরা ধরে নিলাম যে স্থির আসার আগে পর্যন্ত অনেক সময় ধরে এরকম জাম্পিং করবে, দিয়ে স্থির আসার আগে পর্যন্ত সে টোটাল ডি দূরত্ব কভার করবে। তাহলে সে ডি দূরত্বটা কত হবে না প্রথমে এখান থেকে পড়ছে, তাহলে এই ডিস্টেন্সটা এইচ প্লাস, দেখো এই ক্যাপিটাল এইচ হাইটটা সে দুবার অতিক্রম করছে, নয় কি, এখান থেকে একবার উঠছে দিয়ে আবার নামছে, তাই জন্য আমরা 2 ইন্টু স্কোয়ার এইচ করেছি, বোঝা গেছে। থার্ড সেম এইচ ড্যাশটাকেও সে দুবার অতিক্রম করছে, উঠছে তারপরে নামছে, সেই জন্য আমরা এইচ ড্যাশটাকেও কি করেছি 2 ইন্টু e⁴ এইচ প্লাস, সেমভাবে আর একটা আমরা বলতে পারতাম 2 ইন্টু e⁶ এইচ প্লাস ডট ডট করে আপ টু ইনফিনিটি, ধরছি যে অনেকক্ষণ ধরে জাম্পিং করবে। তাহলে এইচ প্লাস এখান থেকে সবগুলোতে দেখো 2 স্কোয়ার এইচ আছে, তাহলে 2 স্কোয়ার এইচ কমন নিয়ে নাও, তাহলে কি পড়ে থাকবে না 1 প্লাস এখানে কি পড়ে থাকবে স্কোয়ার প্লাস এখানে কি পড়ে থাকবে e⁴ প্লাস ডট ডট ইনফিনিটি, হয়েছে। তারপরে পরের লাইনে দেখো এইচ প্লাস 2 স্কোয়ার এইচ যেমন আছে ইন্টু হবে এটা, দেখো 2 স্কোয়ার এইচটা এখানে কমন আছে থাকলো, এবং এই যে আমরা সিরিজটা পেয়েছি 1 প্লাস স্কোয়ার প্লাস e⁴ প্লাস আপ টু ইনফিনিটি, এটা কার সমীকরণ, এটা হচ্ছে আমাদের বাইনোমিয়াল থিওরিম, তোমরা ম্যাথে পড়বে বাইনোমিয়াল থিওরিম, সেটা এটা ইকুয়াল টু কত হয় 1 প্লাস স্কোয়ার প্লাস e⁴ এটা ইকুয়াল টু কত হয় 1/1 মাইনাস স্কোয়ার, অর্থাৎ 1/1 মাইনাস স্কোয়ারের সিরিজ হয় কোনটা, এটা।
তাহলে এর জায়গায় আমরা বসিয়ে দিচ্ছি 1/1 মাইনাস স্কোয়ার, তাহলে কি পড়ে থাকছে এইচ প্লাস 2 স্কোয়ার এইচ ইন্টু 1/1 মাইনাস স্কোয়ার। আর টোটালটা থেকে এখান থেকে হচ্ছে যে আমরা এখান থেকে আমরা এইচটা কমন নিচ্ছি, তাহলে কি হবে এইচের জায়গায় 1, আর এখানে এই এইচের জায়গাতে এইচটা কমন নিচ্ছি, তাহলে 2 স্কোয়ার পড়ে থাকছে, অর্থাৎ 2 স্কোয়ার বাই 1 মাইনাস স্কোয়ার। আর এই যদি আমরা ভগ্নাংশটা করে দিই, এই ক্যালকুলেশনটা যদি আমরা করে নিই যে এইচ ইন্টু 1 প্লাস 2 স্কোয়ার বাই 1 মাইনাস স্কোয়ার, और h इंटू 1 माइनस स्क्वायर प्लस 2 स्क्वायर बाय 1 माइनस स्क्वायर, और h इंटू स्क्वायर একটা কেটেছে 1 প্লাস স্কোয়ার বাই 1 মাইনাস স্কোয়ার। তাহলে ফাইনালি ডি ইকুয়াল টু আমরা কত পেলাম, h ইন্টু 1 প্লাস স্কোয়ার বাই 1 মাইনাস স্কোয়ার। এটাকে বলা হয়, এই রিলেশনশিপটাকে বলা হয় যে কোন একটা বল যদি ফ্রি ফল বল যদি ভূমির উপরে পড়ে, সে জাস্ট জাম্প করবে জাস্ট রেস্টে আসার আগে পর্যন্ত টোটাল এই ডিস্টেন্সটা কভার করবে এইচ ইন্টু 1 প্লাস স্কোয়ার বাই 1 মাইনাস স্কোয়ার, যেখানে এটা হচ্ছে সংঘাত গুণাঙ্ক ওই মেঝের সাথে বা ওই তলের সাথে। তোমাদের এই ক্যালকুলেশনটা খুব একটা ইম্পর্টেন্ট ক্যালকুলেশন। যাই হোক, আমরা নেক্সট ভিডিওতে হচ্ছে সময়টা বের করবো, টোটাল কত সময় সে এখানে ফ্লাইট থাকছে, সেটা আমরা নেক্সট ভিডিওতে ক্যালকুলেশন করবো, এখানে আমরা ছেড়ে দিলাম। তো এই জাস্ট এই জায়গাটা তোমরা খুব ভালোভাবে পড়বে, কারণ এখান থেকে তোমাদের জয়েন্ট এন্ট্রান্সে কোশ্চেন পড়ে, ঠিক আছে? জয়েন্ট এন্ট্রান্সে বা যে কোনো কম্পিটিটিভ এক্সামে এখান থেকে কোশ্চেন পড়ে, 11-এর পরীক্ষা তো এখান থেকে কোশ্চেন প্রায় আসে। ওকে, টেক কেয়ার।